হ্যালো এভরিওয়ান, আমি নন্দদুলাল মণ্ডল। ইতিহাসের পাতায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পড়ব যে প্রত্নতাত্ত্বিক উপাদান বা আর্কিওলজিক্যাল সোর্স সম্পর্কে। তো এই প্রথমেই দেখুন, এই যে আমাদের সিলেবাস ইউনিট 1-এর আর্কিওলজিক্যাল সোর্স, এই আর্কিওলজিক্যাল সোর্সের দেখুন আমি হাইলাইট করে রেখেছি এক্সপ্লোরেশন, এক্সকাভেশন অ্যান্ড এপিগ্রাফি। এই পার্টটুকু আজকে আমরা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করব। প্রথমেই বলে রাখি, আমি একজন ইতিহাসের ছাত্র হিসাবে আমার পক্ষে যতটুকু সম্ভব, আমি যতটুকু যা বুঝেছি ইতিহাসকে, তার উপর ভিত্তি করেই আমি সহজ সরলভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করব যে আর্কিওলজিক্যাল সোর্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়া। তো প্রথমেই আমরা একটা ওভারভিউ দেখে নিই যে সোর্স বলতে আমরা কী বুঝি ইতিহাসের ক্ষেত্রে। সোর্স মানে আমরা প্রত্যেকেই জানি, সোর্সের বাংলা প্রতিশব্দ হচ্ছে উৎস। কিসের উৎস পড়ব আমরা এখানে? অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি লেখার যে উৎস, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস রচনার যে উপাদান বা উৎস, সেটা সম্পর্কে আমরা জানব। তো এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার উপাদান মূলত দেখতেই পাচ্ছেন যে তিনটি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে এই লিটারেরি সোর্স, একটা হচ্ছে আর্কিওলজিক্যাল সোর্স অ্যান্ড একটা হচ্ছে ফরেন অ্যাকাউন্ট। ঠিক আছে, এই ছকটা সুন্দর করে বুঝে নিলেই দেখতে পাবেন যে আর বুঝতে অসুবিধা হচ্ছে না। তো আমরা যখন প্রাচীন ভারতের ইতিহাসেই পড়ি, সেগুলো কোথা থেকে জানতে পারি? সেই উৎসগুলোকেই বলা হচ্ছে সোর্স অফ অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি। তো অর্থাৎ আমরা কিন্তু অন্য কিছুর উৎস খুঁজতে যাচ্ছি না, আমরা প্রাচীন ভারতের ইতিহাস রচনার উৎস খুঁজতে যাচ্ছি। এই প্রথমেই যে সাহিত্যিক উপাদান বা লিটারেরি সোর্স, সেগুলোর মধ্যে কী কী পড়ছে দেখুন। এই রিলিজিয়াস লিটারেচার, সেকুলার লিটারেচার অ্যান্ড সঙ্গম লিটারেচার, এই তিনটে ভাগ। এবং এই তিনটে ভাগের আবার রিলিজিয়াস লিটারেচার তিনটে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ব্রাহ্মণ বা বৈদিক লিটারেচার, একটা বুদ্ধিস্ট, আর একটা হচ্ছে জৈন। এবার ব্রাহ্মণ বা বৈদিক লিটারেচারের মধ্যে কী কী পড়ছে? এই বেদ, ব্রাহ্মণ, আরণ্যক, বেদাঙ্গ, উপনিষদ, সূত্র, এই যে পুরাণ, মহাকাব্য, মহাকাব্য বলতে রামায়ণ, মহাভারত যে দুটি মহাকাব্য, সেই সম্পর্কে বলা হচ্ছে। এছাড়াও বুদ্ধিস্ট লিটারেচারের মধ্যে প্রত্যেকেই জানি ত্রিপিটক, জাতক, এইগুলো পড়ছে। জৈন লিটারেচারের মধ্যে অঙ্গ, উপাঙ্গ, তাদের যে ধর্মগ্রন্থ, সেগুলো পড়ছে। তো তাহলে আমরা বুঝতে পারলাম যে রিলিজিয়াস লিটারেচারের মধ্যে কোন কোন বিষয়গুলো আসছে। এছাড়া যেগুলো সেকুলার লিটারেচার, সেগুলো আবার দুটি ভাগে ভাগ করাচ্ছে। একটা হচ্ছে নন হিস্টোরিক্যাল লিটারেচার আর হিস্টোরিক্যাল লিটারেচার। এইবার নন হিস্টোরিক্যাল লিটারেচারের মধ্যে পড়ছে কোনগুলো? যেমন অর্থশাস্ত্র, অর্থাৎ যেগুলো ঠিক ইতিহাস বলা যায় না কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৌটিল্যের অর্থশাস্ত্র সম্পর্কে তোমরা প্রত্যেকেই জানো, এটা প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ। পাণিনির অষ্টাধ্যায়ী, এইগুলো, এই গ্রামার গ্রন্থগুলো, এই বিষয়গুলো থেকেও আমরা কিন্তু সেই সময়কার ইতিহাস জানতে পারছি। এবার হিস্টোরিক্যাল লিটারেচার বলতে রাজতরঙ্গিনীর কথা এখানে বলা হয়েছে। রাজতরঙ্গিনী আমরা প্রত্যেকেই জানি কলহনের রচনা। কলহনকে বলা হয় আধুনিক পদ্ধতিতে ইতিহাস রচনা যিনি করেছেন, তিনি ভারতীয়দের মধ্যে প্রথম হচ্ছেন রাজতরঙ্গিনীর লেখক কলহন। তো কলহন কোন জায়গার ইতিহাস লিখেছে? কমেন্ট করে তোমরা জানো যে কোথাকার ইতিহাস সম্পর্কে আমরা রাজতরঙ্গিনী থেকে জানতে পারি এবং এটা কখন লেখা হয়েছে। এইবার আসা যাক আর্কিওলজিক্যাল সোর্সে। আর্কিওলজিক্যাল সোর্সের মধ্যে কী পড়া হচ্ছে? পেন্টিং অ্যান্ড আইডলস, অর্থাৎ প্রাচীন ভারতের যেগুলো হচ্ছে ছবি আমরা পাই, এছাড়া মূর্তি, সেখান থেকে আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। এছাড়াও বিভিন্ন খনন কার্যের মাধ্যমে বা এক্সকাভেশনের মাধ্যমে আমরা প্রাচীন ভারতের যে ধ্বংসাবশেষগুলো পেয়েছি, যেমন হরপ্পা, মহেঞ্জোদারো থেকে, এছাড়াও আরও যে সমস্ত তাদের ব্যবহার্য জিনিসপত্র, সেখান থেকেও আমরা প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। এছাড়া কয়েন একটা খুব গুরুত্বপূর্ণ সোর্স প্রাচীন ভারতের, অর্থাৎ সেই সময়কার অর্থনীতি, রাজ্য সেই সময় কতটা বিস্তৃতি ছিল, কোন রাজার আমলে, সেগুলো সম্পর্কে আমরা জানতে পারি কয়েন থেকে। এছাড়াও বিভিন্ন স্মৃতিসৌধ এবং সর্বোপরি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে ইনস্ক্রিপশন, অর্থাৎ শিলালেখগুলো থেকে
আমরা সেই প্রাচীন ভারতের ইতিহাস জানতে পারি। এছাড়াও যেগুলো বিদেশি যারা এসেছেন বিভিন্ন সময়, বিশেষত গ্রিক, চাইনিজ অ্যান্ড অবশ্যই আরব কান্ট্রি থেকে, তাদের যে রচনা সেগুলো থেকেও আমরা জানতে পারি প্রাচীন ভারতের ইতিহাস। তো আমরা একবার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিই যে প্রাচীন ভারতের ইতিহাস আধুনিক ভারতবর্ষে কীভাবে চর্চাটা শুরু হলো। প্রত্যেকেই জানি যে ভারতবর্ষে ইংরেজরা আসছে এবং পলাশির যুদ্ধে জয়লাভ এবং বক্সার যুদ্ধের জয়লাভের পর বাংলা, বিহার, উড়িষ্যার যে শাসন ব্যবস্থা প্রায় কোম্পানির হাতে চলে যাচ্ছে। অর্থাৎ মোটামুটি 1765 পর আমরা বলতে পারি যে কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার এই জায়গার মূল প্রশাসনের দায়িত্বে তারা চলে যাচ্ছে। এবার প্রশাসন চালাতে গেলে তো এইখানকার ব্যবস্থা সম্পর্কে অবশ্যই তাদেরকে জানতে হবে, এখানে কেমন নিয়ম কানুন, তাদের মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানতে হবে। সেই রকম একটা প্রয়োজন থেকেই কিন্তু ভারতবর্ষের প্রাচীন ভারতের ইতিহাস খোঁজার তারা চেষ্টা করলো। কেন করলো? যে তাদের সম্পর্কে জানতে হবে। অর্থাৎ প্রাচীন ভারত সম্পর্কে আধুনিক গবেষণার সূত্রপাত অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ঔপনিবেশিক শাসন ব্যবস্থার প্রয়োজনে, অর্থাৎ তাদের নিজের প্রয়োজনেই, মানে তারা শাসন ব্যবস্থা কীভাবে চালাবে সেইটা জানার জন্যই বা বোঝার জন্যই কিন্তু প্রাচীন ভারতের ইতিহাস চর্চাটা শুরু হলো। এই দেখা গেল হিন্দুদের নিয়ম একরকম, তাদের পারিবারিক বা জীবনযাত্রার চালচলন একরকম, মুসলিমদের একরকম। তো সেই জন্য দেখো প্রথম দিকে একদম তারা 1776 খ্রিস্টাব্দে মনুস্মৃতি ইংরেজিতে অনুবাদ করছে কোড অফ জেন্টু ল নামে। অর্থাৎ মনুস্মৃতি কি একটা হিন্দুদের একটা আইন গ্রন্থ, সেখান থেকে তাদের হিন্দুদের আইন সম্পর্কে জানার প্রচেষ্টা হচ্ছে এবং প্রথম দিকে বিচার ব্যবস্থা চালানোর জন্য হিন্দু আইনের জন্য পণ্ডিতদের এবং মুসলিম আইনের জন্য মৌলবীদের সাহায্য নেওয়া হতো। কিন্তু এইভাবে ধীরে ধীরে করে দেখা গেল 1784 খ্রিস্টাব্দে উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। এই এশিয়াটিক সোসাইটি কেন প্রতিষ্ঠা করছে? যে প্রাচীন ভারতের যে সব গ্রন্থগুলি সেগুলোকে অনুবাদ করা, সেগুলোকে জানা এবং যারা এইখানে প্রশাসন চালাচ্ছে তাদেরকে যাতে সহযোগিতা করা যায় যে প্রাচীন ভারতে বা এই সমাজ ব্যবস্থা সম্পর্কে বিষয়বস্তুগুলো যে সিভিল সার্ভেন্টদের বোঝাতে পারে বা দিতে পারে। সেই জন্য কিন্তু দেখো 85-তে চার্লস উইলকিন্স ভগবদ্গীতা অনুবাদ করছে। এরপরে আরও বিভিন্ন যেগুলো ভারতীয় গ্রন্থ সেগুলো কিন্তু ধীরে ধীরে এই অনুবাদের মাধ্যমে তারা এই বোঝার চেষ্টা করছে যে ভারতের প্রাচীন ইতিহাসকে। এবার দেখো 1804 খ্রিস্টাব্দে বোম্বাইতে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হচ্ছে। 1823 খ্রিস্টাব্দে লন্ডনে এশিয়াটিক সোসাইটি অফ গ্রেট ব্রিটেন। অর্থাৎ ভারতের যে প্রাচীন ভারতের যে জ্ঞান ভাণ্ডার সেগুলো কিন্তু এই এশিয়াটিক সোসাইটি এক প্রকার বিশ্বের সামনে তুলে ধরছে। বোঝা গেল? তো এইরকম একটা প্রেক্ষাপটে ভারতবর্ষে প্রশাসন চালানোর জন্যই ইংরেজরা কিন্তু ভারতের ইতিহাসকে মানে খোঁজা শুরু করে। তো সেই জায়গা থেকেই ধীরে ধীরে ভারতবর্ষের আধুনিক যে ইতিহাসের চর্চা সেটা কিন্তু শুরু হয়েছিল। তো ব্যাকগ্রাউন্ডটা একদম বোঝা গেল যে ব্রিটিশ বা ইংরেজরা তাদের নিজেদের প্রয়োজনেই প্রাচীন ভারতের যে ইতিহাস সেটাকে এক্সপ্লোর করতে শুরু করে। তো আমাদের এই এক্সপ্লোরেশন প্রথমেই রয়েছে। এক্সপ্লোরেশন মানেটা কি? দ্য প্রসেস অফ সার্চিং অ্যান্ড কালেক্টিং অবজেক্ট রিলেটেড টু দ্য পাস্ট। অর্থাৎ প্রাচীন ভারত সম্পর্কিত যেসব বিষয় সেগুলোকে মানে খোঁজাটাই হচ্ছে এক্সপ্লোর করা। যেমন ধরো হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি 1921 খ্রিস্টাব্দে কি খুঁজে পাচ্ছে এবং সেটাকে খনন করছে, যখন সেটাকেই বলা হচ্ছে এক্সকাভেশন। এবং 1922-এ দয়ারাম রাখাল দাস ব্যানার্জি স্টার্ট করছে যে এক্সকাভেশন মহেঞ্জোদারোতে। তো এই যে এক্সপ্লোর করা বিভিন্ন নতুন নতুন বিষয়গুলো এবং সেগুলোকে এক্সকাভেট করা অর্থাৎ খনন করে প্রাচীন মাটির নিচ থেকে প্রাচীন ভারতের ইতিহাসকে তুলে আনা, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজদের হাত ধরেই শুরু হয়েছিল। এবার এই গ্রিড সিস্টেম অফ এক্সকাভেশন এইটা শুরু করেছিলেন ভারতবর্ষে হুইলার। এইটা 2014 সালে ইউজিসি নেট কোশ্চেনে এসেছিল।
তো এই রকম কোশ্চেনগুলো আসতে পারে। এবার আসি আমরা এপিগ্রাফি অর্থাৎ লিপিবিদ্যা। এপিগ্রাফি একটা গুরুত্বপূর্ণ বিষয় প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে। যেমন পুরাতন লিখনির যে চর্চা, সেটাকে আবার কি প্যালিওগ্রাফি বা প্রত্নহস্তলিপিবিদ্যাও বলা হচ্ছে। মহীশূরের সরকারি লিপিবিদ্যা বিভাগে সর্বাধিক সংখ্যক লিপি রাখা রয়েছে, অর্থাৎ মহীশূরের যে সরকারি লিপিবিদ্যা বিভাগ রয়েছে সেখানেই প্রাচীন ভারতের যে সর্বাধিক লিপির সংরক্ষণ রয়েছে, এবং অধিকাংশ লিপিগুলি দেখা যাচ্ছে কার্পাস ইনস্ক্রিপশনাম ইন্ডিকারাম নামে একটা মানে প্রকাশ করা হচ্ছে সংগ্রহমালা, যেখানে এই লিপিগুলি সম্পর্কে আমরা ধারাবাহিকভাবে জানতে পারি। তো প্রাচীনতম লিপিগুলি পাথরে খোদিত হতো এবং পরবর্তীকালে তাম্র ফলকে খোদিত হতো। তো প্রথম দিকে যে প্রাচীন লিপিগুলি পাই সেগুলি বেশিরভাগই হচ্ছে পাথরে খোদিত হয়েছিল, কিন্তু পরবর্তীকালে একদম খ্রিস্টীয় প্রথম শতক থেকেই আমরা তামার প্রচলন দেখতে পাই, অর্থাৎ তামার ফলকে লিপিগুলি উৎকীর্ণ করা হতো। এই খ্রিস্টপূর্ব 3য় শতকে থেকে আমরা অশোকের যে শিলালিপিগুলো পাচ্ছি সেগুলো প্রথম দিকে প্রাকৃত ভাষায় উৎকীর্ণ হতো, এবং এই প্রাকৃত ভাষা পরবর্তী সময়ে ধীরে ধীরে 4র্থ এবং 5ম খ্রিস্টাব্দে গিয়ে দেখব সংস্কৃত ভাষার বহুল প্রচলন ঘটছে, এবং 9ম ও 10ম শতাব্দীতে আঞ্চলিক যে ভাষাগুলি সেগুলোর উদ্ভব হচ্ছে। অর্থাৎ খ্রিস্টীয় 3য় শতকে থেকে প্রায় 4র্থ 5ম শতাব্দী অবধি প্রাকৃত ভাষার প্রচলন সব থেকে বেশি ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে গুপ্তদের আগে এবং গুপ্তদের সময়ে সংস্কৃত ভাষার বহুল প্রচলন ঘটছে, এবং 9ম ও 10ম শতাব্দীতে আঞ্চলিক ভাষাগুলোর উৎপত্তি ঘটছে। তো কোন সময় কিভাবে ভাষাটা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে বোঝা গেল। এবার দেখা যাচ্ছে যে সম্রাট অশোকের লিপিগুলো আমরা প্রথম দিকে পাচ্ছি, এগুলি ব্রাহ্মী লিপিতে খোদিত হতো। এই ব্রাহ্মী লিপি কিন্তু বাম দিক থেকে ডান দিকে লেখা হতো, এবং অশোকের সময় আবার খরষ্টি লিপিরও আমরা পাচ্ছি, সেগুলো আবার সেই খরষ্টি লিপি কিন্তু ডান দিক থেকে বাম দিকে লেখা হতো। এবং দেখা যাচ্ছে যে অশোকের সময় ঠিক আমাদের বর্তমান যে পাকিস্তান, আফগানিস্তান, এগুলো কিন্তু অশোকের সাম্রাজ্যভুক্ত ছিল। সেইখানকার যেহেতু ভাষা আলাদা, তো সেইখান সাধারণ মানুষের জন্য সেই সব অঞ্চলে গ্রিক এবং আরামীয় বর্ণমালার ব্যবহার আমরা সেই সময় দেখতে পাই। এই যাবৎকাল অবধি যেসব প্রাচীন লিপিগুলি উদ্ধার হয়েছে তার মধ্যে অশোকের লিপিগুলি সবথেকে প্রাচীন, যেগুলোকে আমরা পাঠোদ্ধার করতে পেরেছি। এবং এই অশোকের লিপিগুলি পাঠোদ্ধার কে করেছে? জেমস প্রিন্সেপ 1837 খ্রিস্টাব্দে। একটা মজার ব্যাপার হলো যে ফিরোজ শাহ তুগলকের সময় মিরাট এবং হরিয়ানা থেকে অশোকের সময়ের কিছু লিপি দিল্লিতে আনা হয়েছিল, এবং তখন ফিরোজ শাহ তুগলক তাদের পণ্ডিতদের নির্দেশ দিয়েছিলেন সেগুলোকে পাঠোদ্ধার করতে, কিন্তু সেই সময়কার পণ্ডিতরা কিন্তু পারেননি। জেমস প্রিন্সেপের আগেও একজন ইংরেজ চেষ্টা করেছিলেন, তিনিও কিন্তু খুব একটা সাফল্য পাননি। তো জেমস প্রিন্সেপই হচ্ছে প্রথম যিনি অশোকের লিপিগুলি সঠিকভাবে পাঠোদ্ধার করতে পেরেছিলেন। কিন্তু তার মানে এই নয় যে অশোকের আগে শিলালিপি আমরা পাচ্ছি একদম 2500 খ্রিস্টপূর্বাব্দে। তোমরা জানো হরপ্পার শিল আমরা পাচ্ছি, এবং তাদের যে পিক্টোগ্রাফিক যে শিল বা অক্ষর সেগুলো কিন্তু আমরা পাঠোদ্ধার করতে পারিনি। সেই জন্য সেগুলো সেই সময়কার শিলালিপি থেকে বা শিলমোহরগুলি থেকে আমরা তেমন বিশেষ কিছু জানতে পারি না লেখাগুলি থেকে। তো যেগুলো এখন অবধি পাওয়া গেছে সব থেকে প্রাচীন শিলালেখগুলি যেগুলি পাঠোদ্ধার করা গিয়েছে সেগুলি হচ্ছে অশোকের সময়কার খ্রিস্টপূর্ব 3য় শতকের। ঠিক আছে, এবার এইগুলোর গুরুত্বটা কী?
এই যে আমরা যে শিলালেখগুলি পাচ্ছি সেগুলোর গুরুত্বটা কী? প্রাচীন ভারতের যে নানা ধরনের শিলালেখ পাচ্ছি, যেখান থেকে আমরা কী পাচ্ছি, সামাজিক, ধর্মীয় এবং প্রশাসনিক যে ব্যবস্থা সে সম্পর্কে আমরা জানতে পারছি। এবং এই যে যে স্তম্ভগাত্রে, পাথরের ফলকে, মন্দিরের দেওয়ালে, মূর্তির গায়ে এই যে লিপিগুলি খোদিত হতো এবং পরবর্তীকালে যেমন যুদ্ধ জয় করে আসলে বিভিন্ন গৌরবগাথা, প্রশস্তি আমরা দেখতে পাই। বিশেষ করে এলাহাবাদ প্রশস্তির কথা আমরা বলতে পারি। তো এই যে এই শিলালেখগুলি থেকে আমরা প্রাচীন ভারতের বিভিন্ন দিকগুলো আমরা কিন্তু পাই। এছাড়াও পরবর্তীকালে যেমন তাম্রফলকে ঘোষিত বিভিন্ন দানপত্র থেকে প্রাচীন ভারতের ইতিহাসের খুব গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। সেই সময় ব্রাহ্মণদের যেমন জমিদান করা হতো এবং বিভিন্ন ধর্মীয় কাজে সেইগুলো কিন্তু এই তাম্রফলকে উৎকীর্ণ হতো। তো ওভারঅল এই প্রাচীন ভারতের ইতিহাস রচনার ক্ষেত্রে সবথেকে যদি গুরুত্বপূর্ণ কোনো উপাদান হয়ে থাকে সেটা হচ্ছে লিপি বা লেখ। কেন এইটা? কারণ মানে সাহিত্যিক উপাদানের মতন এর সঙ্গে কিন্তু কোনো রকম কাটছাট করা যায় না। এগুলো অনেক বেশি অথেন্টিক ঐতিহাসিকরা মনে করেন, সেই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মনে করা হয় এই লিপি বা লেখগুলিকে। থ্যাংক ইউ। আর এ বিষয়ে যদি কোনো কোশ্চেন থাকে বা প্রশ্ন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে। আর চাইলে কোনো বিষয়ে কোনো মন্তব্য থাকলে আমার নন্দদুলাল মণ্ডল যে টেলিগ্রাম চ্যানেল সেটাতেও জয়েন করতে পারো এবং এই মেলটাতেও মেল করতে পারো, nandadulal.ju@gmail.com।